নন্দিনীর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। পুনো গন্ধটা তার নাকে ধাক্কা দিলেও সে যেন ধীরে ধীরে এটা ভালো লাগতে শুরু করলো তার। ধীরে ধীরে যেন যন্ত্রণাটা একটা অদ্ভুত আনন্দে পরিণত হলো। বিষয়টা বুঝতে পেরে একসময় নন্দিনী দু হাতে জড়িয়ে নেয় কাপালিকের শরীরটা, আর তারপর যেন নিজের শরীরটাকে সেই কাপালিকের শরীরের সঙ্গে মিশিয়ে ফেলার চেষ্টা করে নন্দিনী। ঠিক তখনই ধীরে ধীরে কাপালিক নিজের পুরুষাঙ্গটা নন্দিনীর সম্পূর্ণ শরীরে প্রবেশ করিয়ে দেয়। নন্দিনীর মুখে যেন একটা শীতকারের সুর ভেসে ওঠে। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি পার্থ প্রতিম দাস রয়েছি আপনার সঙ্গে, আর আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। ইউটিউব বলছে আপনারা যারা আমাদের গল্প শোনেন তাদের প্রায় 70% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটি করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাত ধরেই এই পরিবারটি আরও বড় হয়ে উঠবে, তাই সাবস্ক্রাইব করে তবেই যাবেন প্লিজ। আজ রহস্যের অন্ধকারের চ্যানেলে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য এক ভিন্ন স্বাদের গল্প, দোস্ত ভিতরে ফেলিস না। শুনতে থাকুন রহস্যের অন্ধকারে এই সপ্তাহের বিশেষ নিবেদন, অনিশ এর লেখা দোস্ত ভিতরে ফেলিস না। নন্দিনীর গরম নিঃশ্বাসের শব্দে যেন গোটা ঘরটা ভরে উঠছিল। নন্দিনীর মনে হচ্ছিল ঘরের ভেতর সে একা নেই, আর একজন কেউ যেন কোথাও একটা আছে। গোটা শরীর জুড়ে যেন একটা তরঙ্গ বয়ে চলেছে। তার পরনের কাপড়টা গলার কাছ থেকে প্রায় এলোমেলোভাবে প্রায় খুলেই রেখেছিল সে। পেটের কাছ পর্যন্ত উন্মুক্ত রয়েছে। জানালাটার একটা পাল্লা খোলা, সেখান থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া যতবার তার গায়ে এসে লাগছে ততবারই যেন তার গোটা শরীরটা শিরশির করে কেঁপে উঠছিল। বারবার নন্দিনীর একই কথা মনে হচ্ছিল, আজ রাতে তার একা থাকা কিছুতেই চলে না। জানালার পাল্লা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে ঢুকে এসেছে। নন্দিনীর গোটা শরীর যেন আনচান করতে শুরু করেছিল। পরনের কাপড়টা প্রায় খুলে ফেলেছে সে। মুক্ত বক্ষ আর কোমর পর্যন্ত যেন চাঁদের আলোয় বন্যায় ভেসে যায়। নন্দিনীর বয়স মাত্র 19 বছর, কিন্তু এই বয়সেও স্বাস্থ্য আর যৌবন তার গোটা শরীরে এমনভাবে পরিপূর্ণ হয়েছে যেন মনে হয় ভরা বর্ষা। নন্দিনী বিছানায় বসে নিজের মনে মনে বলে উঠল, বিমলকে আমার চাই, যেভাবেই হোক বিমলকে আমার চাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ঘরের ভেতর থেকে একটা হাসির শব্দ পাওয়া গেল। নন্দিনী চমকে উঠে বিছানার একপাশে দেখতে পেল চাঁদের আলোটা বিছানার যে প্রান্তটাকে ভাসিয়ে দিয়েছে ঠিক সেই প্রান্তেই বসে রয়েছে বিমল। হঠাৎ তাকে দেখেই নন্দিনী একবার চমকে ওঠে। তারপরেই তার মুখে ফুটে উঠল অদ্ভুত এক হাসি। সে আস্তে আস্তে বলল, বিমল, আমার থেকে দূরে বসে আছিস কেন? আমার কাছে আয় আয়। তোর কাছে আসবো বলেই তো এখানে এসেছি। বাইরে এমন চাঁদের আলো, আর তুই এখানে এভাবে একাকে শুয়ে আছিস। নন্দিনী উঠে যায়, পরনের কাপড়টা তোলার চেষ্টা করে না। তারপর নাভির কাছ পর্যন্ত উন্মুক্ত শরীরটাকে যেন ধীরে ধীরে বিমলের কাছে নিয়ে যায়। বিমলও এগিয়ে আসে। নন্দিনীর ঠোঁটের কাছে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখতেই নন্দিনী চোখ বন্ধ করে নেয়। বিমলের ঠোঁটের মাঝে নিজের দুটো ঠোঁট মিলিয়ে দেয় একটু একটু করে।
গোটা ঘরের ভেতরে চুম্বনের শব্দে ভরে উঠতে থাকে। বিমল দু হাতে জড়িয়ে নেয় নন্দিনীকে। তারপর বিছানার উপরে দুটো শরীর এলিয়ে যায়। এমনিতেই নন্দিনীর গোটা শরীর অদ্ভুত একটা উষ্ণতায় ভরে উঠেছিল। এখন বিমলের শরীরের উষ্ণতা পেয়ে সে যেন আরো পাগল হয়ে যায়। বিমলের পরনের পাতলা জামাটাকে সে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার বুকের উপর বিলি কাটতে কাটতে এক আদিম শিহরণে ভরিয়ে দিতে দিতে শক্ত করে জড়িয়ে ফেলে তাকে। নন্দিনীর মুখ থেকে বেরিয়ে আসতে থাকে একটা অদ্ভুত শীতকারের শব্দ। আজ রাতে যে তুই আমার কাছে আসবি সে কথা সত্যিই ভাবতে পারিনি। আজ গোটা রাত তুই আমার কাছেই থাকবি, কোথাও যাবি না। আমি তো তোর কাছেই থাকতে চাই, তোর শরীরে নিজেকে বিলিয়ে দিতে চাই। নন্দিনী পাগল হয়ে যায়। তার কানের কাছে বিমলের কথাগুলো যেন গরম নিঃশ্বাসের মতো ভেসে ভেসে আসতে থাকে। একটা ধাক্কায় সে বিমলকে ফেলে দেয় বিছানার ওপর। তারপর তার গায়ের উপর উঠে তার ঠোঁট থেকে শুরু করে উন্মুক্ত বাহু পর্যন্ত আনন্দ ভরিয়ে দেয় একটু একটু করে। বিমলের পরনে খাটো করে পড়া ধুতিটাকে একটু একটু করে উন্মুক্ত করে ফেলেছে সে। ততক্ষণে নন্দিনীও যাকে বলে পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। দুটো উন্মুক্ত নিরাবরণ শরীর একে অপরের সঙ্গে মিলে গিয়ে গোটা বিছানার ওপর যেন এ প্রান্ত থেকে ও প্রান্ত সমুদ্র মতো ভাসতে থাকে। অন্যজনের মুখ থেকে বেরিয়ে আসা আবেশের শব্দ আর বিমলের দুই চোখের তৃপ্তি সব কিছু মিলিয়ে যেন গোটা ঘরটাকে চাঁদের আলোয় আলোকিত করে দিয়েছে। নন্দিনীর বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নন্দিনীর পেটের কাছে এসে পৌঁছায় বিমল। তারপর একটু একটু করে নিজের ঠোঁট রাখে তার নাভির ওপর। আর একটু নিচে এসে নন্দিনীর দুই পায়ের মাঝ বরাবর নিজের ঠোঁট স্পর্শ করতেই নন্দিনীর গোটা শরীর থরথর করে কেঁপে ওঠে। দুটো থাই যেন দুপাশে সরে যায়। দুহাতে বিছানার চাদর চেপে ধরতে বিমল আবেশে আদর করতে থাকে দুই পায়ের মাঝ বরাবর। তারপর কখন নন্দিনী আর বিমলের দুজনের শরীর আবার একাত্ম হয়ে গেছে, নন্দিনীর সঙ্গে বিমলের জন্য মিলেমিশে এক উদ্যম কামনা দুজনে লিপ্ত হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে একে অপরকে আদর করার পর নন্দিনী বলে ওঠে, কেন তুই আমার থেকে বারবার দূরে চলে যাস বলতো? কেন এমন করিস? হ্যাঁ বল। আমি তো তোর কাছেই থাকতে চাই নন্দিনী, কিন্তু লোকে কি বলবে বলতো? তাছাড়া তুই তো আর কুমারী মেনস। নন্দিনী অনেক রাগে বিমলকে ধাক্কা দিতে চায়, কিন্তু বিমল নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজের যৌনাঙ্গটাকে যেন নন্দিনীর যৌনাঙ্গের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। তার কোমরটা দুহাতে চেপে ধরে, তারপর তাকে তুলে নেয় নিজের ওপর। ঘরের ভেতর নন্দিনীর চিৎকার আর একটা অদ্ভুত ঘাম। বাইরের জানালার পাল্লাটা অল্প হাওয়ায় মাঝে মাঝে শব্দ করছে, কিন্তু সেদিকে ওদের কোনো খেয়াল নেই। পাশের ঘরে যে নন্দিনীর মা ঘুমিয়ে রয়েছে সেদিকেও নন্দিনী যেন আর মন দিতে পারে না। তার মুখ থেকে বেরিয়ে আসা শীতকারের শব্দ ক্রমশ বাড়তে বাড়তে ঘরটাকে ভরিয়ে ফেলতে লাগে। এরপর একটা সময় ক্লান্ত হয়ে পড়ে বিমল। নন্দিনীর শরীরের ওপর নিজের শরীরটাকে ছুঁড়ে দিয়ে এলিয়ে পড়ে নন্দিনীর ওপর। ততক্ষণে নন্দিনীর শরীরে জ্বলে ওঠা আগুন ধীরে ধীরে নিভে এসেছে। নন্দিনীর দুই চোখের কোণে জল, ঠোঁটের মাঝে এক তৃপ্তির হাসি। বিমলকে চুম্বন করতে করতে তাকে জড়িয়ে ধরে দুটো পা দিয়ে বিমলের কোমরটাকে বেঁধে ফেলার চেষ্টা করতে করতে হঠাৎ সে ধরপড় করে নিচে পড়ে যায়। হঠাৎ করে মাটিতে পড়ে যাওয়ার জন্য ঘুমটা ভেঙে গেছিল নন্দিনীর। নন্দিনী বুঝতে পারে সে বিছানা থেকে নিচে পড়ে গেছে। বিছানার চাদর, তারপর তার পরনের শাড়ি সবকিছু কেমন এলোমেলোভাবে জড়িয়ে রেখেছে নন্দিনীর শরীর। বিছানার একপাশে থাকা লম্বা কোলবালিশটাকে সে জড়িয়ে ধরেছিল, সেটা নিয়েই সে নিচে পড়ে গেছে। আকাশে এখনো সূর্য ওঠেনি, কিন্তু একটু পরেই উঠবে। আকাশটা অল্প অল্প লাল হতে শুরু করেছে। নন্দিনীর গোটা শরীর একেবারে ঘামে ভিজে গেছে।
প্রথমটায় থতমত হয়ে গেলেও পরে স্বপ্ন দেখেছে বুঝতে পেরে নন্দিনী নিজেই যেন লজ্জা পেয়ে যায়। দু হাতে নিজের মুখ ঢেকে ফেলে। তারপর যখন মুখটা আস্তে আস্তে তোলে তখন সামনে রাখা আয়নায় নিজেকে চোখে পড়ে। গোটা মুখটা ঘামে ভিজেছে। নন্দিনী দেখতে সুন্দর, অপরূপ সুন্দরী না হলেও তাদের গ্রামে তাকে সুন্দরী বলেই ডাকে। সবাই নন্দিনীকে চেনে, কিন্তু কথায় বলে সুন্দরী মেয়েদের কপালে সুখ সহ্য হয় না। এমনটা নন্দিনীর ক্ষেত্রেও হয়েছে। কপালের সিঁথির মাঝখানে জ্বলতে থাকা সিঁদুরটার দিকে তাকাতেই নন্দিনীর মুখটা যেন এক মুহূর্তের জন্য কেমন একটা হয়ে যায়। গোটা জীবনটা যে এমন হয়ে যাবে সে কথা নন্দিনী কেন, তার মা বাবাও কি ভাবতে পেরেছিল কখনো? নন্দিনী উঠে পড়ে, ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে পেছনের দিকে চলে যায়। চাপা কল থেকে জল তুলে সে স্নান সেরে নেয়। সেই ভোরবেলাতেই যেন গোটা শরীর একটা অদ্ভুত উষ্ণতায় গরম হয়ে রয়েছে। স্নান করার পর একটু স্বাভাবিক হয় সে। ততক্ষণে সূর্য উঠতে শুরু করেছে। নন্দিনীর মা সকাল সকাল ঘর ঝাড় দিতে উঠে প্রশ্ন করে, কি হলো রে, আজ এত সকাল সকাল স্নান করে ফেললি? কাল সারা রাত গুমোট গরমে ভালো করে ঘুমোতে পারিনি, তাই ভাবলাম সকাল সকাল স্নান করে নিই, তারপর তো আবার পুজো দিতে যেতে হবে। আজকে যে আবার সোমবার। যার কপাল এমন সে আবার পুজো দিয়ে কি করবে বলতো? ঈশ্বর যখন তোর কপাল থেকে সব সুখ কেড়ে নিয়েছে, তাহলে আর এসব করে কি হবে? ঈশ্বর সবার জন্যই কিছু না কিছু লিখে রাখেন মা। আমার কপালে যখন দুঃখ দিয়েছেন তখন ভালো কিছু দেবেন। নন্দিনীর কথায় তার মা একটা দীর্ঘশ্বাস ফেলে। নন্দিনীর জন্য যে আর ভালো কি দেবে ঈশ্বর, সে কথা তিনি শুধু বুঝতে পারেনি। নন্দিনী কেন, তাদের কপালটাই তো এরকম। তাদের ছেলেটা মাত্র 21 বছর বয়সে একটা সাপের কামড়ে মারা যায়। নন্দিনীর চেয়ে নন্দিনীর দাদা 2 বছর বড় ছিল। নন্দিনীর বিয়েটা তার মা বাবা মিলে দিয়েছিল পাশের গ্রামে এক গৃহস্থ চাষির বাড়িতে। তাদের যেমন অর্থ তেমন নাম ডাক। মেয়ের রূপের জন্যই অবশ্য টাকা পয়সা খুব বেশি খরচা করতে হয়নি, কিন্তু কপালে আর সুখ টিকল না। বিয়ের মাত্র 1 বছরের মাথায় সে ছেলেটি অন্য একটা বিয়ে করে বাড়িতে এক নতুন বউ আনলো। এ নিয়ে অনেক ঝামেলা হয়েছিল এক সময়, কিন্তু নন্দিনী এইসবের মধ্যে একেবারেই থাকতে চায়নি। এই তো মাত্র বছরখানেক হয়েছে নন্দিনী সেখান থেকে চলে এসেছিল। যদিও সে বাড়িতে নন্দিনীর শ্বশুর শাশুড়ি তাকে সবসময় পছন্দ করত। তারাও চেয়েছিল নন্দিনী এইখানেই থাকুক, ছেলেটাকে ত্যায্য পুত্র পর্যন্ত করতে চেয়েছিল, কিন্তু নন্দিনী এইসব ঝামেলায় যায়নি। তাছাড়া ছেলে বলে কিছুই হয়নি, তাই নন্দিনী চলে এসেছিল। কিন্তু তারপরই আরও সমস্যা বাড়ল। বারান্দার ধারে উঠে ভেজা কাপড় মেলে ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেল নন্দিনী। পুজো সেরে যখন বাইরে এলো তখন সূর্য আকাশে উঠে গিয়েছে। ঠিক তখনই বাইরে থেকে এক চেনা ডাক শুনতে পেল, নন্দিনী, নন্দিনী। নন্দিনীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। কাল রাতে এই চেনা গলায় কেমন একটা আবেশ ছিল। অদ্ভুত একটা মন কেমন করা সুর তার কানে ছিল, কিন্তু আজ সকালে এই গলাটা যেন একটু অন্য রকম। নন্দিনী বাইরে বেরিয়ে পড়ে। তার পরনে একটা লাল পেরে সাদা শাড়ি, উন্মুক্ত ভেজা চুল খানিকটা পিঠের ওপর আর খানিকটা বুকের ওপর এসে পড়েছে। বিমল দাঁড়িয়ে রয়েছে বাইরে। আজ বিমলের সঙ্গে মন্দিরে যাবার কথা। এই তো সকাল সকাল স্নান করে একেবারে তৈরি হয়ে নিয়েছিস, আর বেশি দেরি করা যাবে না। জানিস তো এটা কিন্তু শ্রাবণের সোমবার। পাশের গ্রামের মহাদেবের মন্দিরে যে কেমন ভিড় হবে। চল 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 চল, তাদের বেরিয়ে পড়ি, গরুর গাড়ি তৈরি করাই আছে। নন্দিনীর চোখের সামনে বিমলকে দাঁড়িয়ে থাকতে দেখে কালকের কথাটা মনে করার চেষ্টা করতে লাগলো। কাল রাতে বিমলের উন্মুক্ত নগ্ন শরীরটা যেন তার চোখের সামনে ভাসছে। আরে হা করে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি কর, আবার ফিরতে হবে তো নাকি? কত কাজ আছে বলতো। নন্দিনী কোনো উত্তর দেয় না, মুচকি হেসে ঘরের ভেতর ঢুকে পড়ে। তারপর তৈরি হয়ে নিজের পুজোর থালা নিয়ে বিমলের সঙ্গে পাশের গ্রামের মহাদেবের মন্দিরে গিয়ে পৌঁছায় গরুর গাড়ি করে। শুনলাম তোর মা নাকি তোর বিয়ের জন্য মেয়ে দেখছে, কথাটা কি সত্যি? বিমল একবার হাসল, তারপর বলল,
আরে দূর, আমার ওসব একদম ভালো লাগে না। তুই তো জানিস এখন আমার কি বয়স বলতো, তোর আর আমার দুজনের তো একই বয়স। আর কিছুদিন যাক, তাছাড়া তুই তো জানিস আমাদের আরেকটা বাড়ি তৈরি হচ্ছে, জমি জায়গা পুকুর এসব নিয়ে কত যে কাজ তো ধারণা নেই। এর মধ্যে বিয়ে করে বাড়িতে নতুন বউ আনা মানে শুধু শুধু তাকে কষ্ট দেওয়া, তাই না? নন্দিনী তাকিয়ে থাকে বিমলের দিকে। আশেপাশের লোকজন, তাদের কথার স্বর ভেসে আসছে তার কানে। নন্দিনী পুজো দিয়েছে, পুজোর থালা ফেরত পেলেই এখান থেকে সে চলে যাবে। ওরা দুজন হাঁটতে হাঁটতে মন্দিরের পেছন দিকে গিয়ে যেখানে বড় বড় গাছগুলো রয়েছে সেখানে আসে। অনেক লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে তাদের মধ্যে অনেক বিবাহিত স্বামী স্ত্রী এসেছে। আসলে গৌরীপুরের এই মহাদেবের মন্দিরের কথা আশেপাশে বেশ প্রসিদ্ধ। এখানে মহাদেব নাকি খুব জাগ্রত, তার কাছে কোনো কিছু চাইলে ঠিক পাওয়া যায়। কিন্তু নন্দিনীর চেয়ে আদেও কিছু পাবে কিনা সে নিয়ে তার অনেক দ্বিধা আছে। কি রে, তোর বিয়ে করতে ইচ্ছে করে না? সব সময় বউ তোর কাছে থাকবে দিনে রাতে। বিমল হেসে ওঠে। নন্দিনীর সঙ্গে বিমলের সম্পর্কটা সেই ছোটবেলা থেকে। যদিও মোহনপুর গ্রাম প্রাচীনকালে রক্ষণশিলায় ভেসে যায়নি, তবু গ্রামের ছেলেমেয়েদের মেলামেশা নিয়ে একটা কানাঘুষা ছড়িয়ে আছে। তবে সমসাময়িক বয়সে একই গ্রামের একই পাড়ার ছেলেমেয়েদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তা বিমলা নন্দিনীর মধ্যে বরাবরই ছিল। একটা কারণ অবশ্য আছে। বিমলের বাবার সঙ্গে নন্দিনীর বাবার বন্ধুত্বের সম্পর্ক। নন্দিনীর বাবা যখন মারা যায় তখন নন্দিনী এ বাড়িতে ফিরে এসেছে 6 মাস হয়েছে। তখন বিমলের পরিবার ওদের পাশে দাঁড়িয়েছিল। তাছাড়া বিমলের প্রতি নন্দিনীর একটা ছোটবেলা থেকে দুর্বলতা কাজ করে। সে কথাটা অবশ্য আলাদা করে বলতে হয় না, অথচ একেই বলে ভাগ্যের ফের। ঠিক পাশের গ্রামের ওই সন্ধ্যাটা আসার পর থেকেই যেন ওদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। আসলে নন্দিনীর মা আর বিমলের মা চেয়েছিল তাদের মধ্যে বিয়েটা হোক, অথচ তাদের বাবারা চায়। যাকগে, সেসব অনেক কথা। ওরা ফিরে আসতে লাগলো। হঠাৎ করেই কাল রাতে দেখা সেই স্বপ্ন নন্দিনীর মনে যেন আষ্টে পৃষ্ঠে জায়গা করে নিচ্ছিল। তার গোটা শরীর শিরশির করতে লাগলো। মনে হচ্ছিল এখনই বিমলকে জড়িয়ে ধরে তার ঠোঁটের ওপর ঠোঁট রেখে নিজের শরীরটাকে একেবারে বিলিয়ে দিতে। কিন্তু বিমলের শরীর বোধহয় তা চায় না। বিমলকে নন্দিনী কাছে পেতে চায়, খুব কাছে পেতে চায়। এক ছোটবেলায় যখন খেলতে খেলতে বিমল কিংবা নন্দিনী একেবারে কাছাকাছি এসে পড়ত, সেসব ছিল অন্য দিনের কথা। কিন্তু বড় হবার পর থেকে বিমল একটু বদলে গেল। সে বুঝতে পারত নন্দিনী একজন মেয়ে এবং সেই জন্যই তার থেকে একটু দূরত্ব রাখা প্রয়োজন। আর সেটাই সে করত, কিন্তু সেটাই নন্দিনী একেবারে পছন্দ করত না। ফেরার পথে মাথা ব্যথার অজুহাতে নন্দিনী বিমলের কাঁধের ওপর মাথা রাখল, আর বিমলও কোনো কিছু না ভেবে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিমলের শক্ত হাত কপালের ওপর স্পর্শ হতেই নন্দিনীর শরীর যেন আরও ধীরে ধীরে উষ্ণ হতে লাগলো। নন্দিনী মনে মনে বলতে থাকে, কেন তুই শুধু আমার স্বপ্নে আসিস বিমল? কেন কেন বল, সত্যি সত্যি আমার কাছে আসিস না কেন? আমি তো তোকেই পেতে চাই, আমার করে, একমাত্র আমার করেই পেতে চাই। তোকে আমি আমার সব কিছু দিতে চাই, উন্মুক্ত করতে চাই নিজেকে। নন্দিনীর ঠোঁট কেঁপে উঠল। মুখ থেকে বোধহয় কিছু একটা বেরিয়ে এসেছিল। বিমল তা শুনতে না পেয়ে বলল, কিরে, শরীর খারাপ লাগছে নাকি? এবার শরীর খারাপ লাগলে বলবি, গরুর গাড়ি থেকে তোকে একেবারে কোলে করে ঘর পর্যন্ত দিয়ে আসবো। কথাটা শুনে নন্দিনী চোখ তুলে তাকায়। তার চোখে একটা ভীরু ভীরু বাচ্চা মেয়ের মতো লজ্জা ভাব। বিমল সেসব কিছু লক্ষ্য করে না। সে হেসে উঠে বলল, তারপর দেখবি তোর বর যখন জানতে পারবে তখন। কতদিন না তোকে বলেছি ওসব কথা একদম বলবি না। যা, আমি ছেড়ে এসেছি, এইসব নিয়ে আর কোনো কথা বলবি না। কিন্তু এইভাবে তো আর গোটা জীবনটা কাটিয়ে দিতে পারবি না। দেখ, আমি জানি ব্যাপারটা, তুই ওখানে যাবি না, কিন্তু নতুন তো কিছু ভাবতেই পারিস। তাছাড়া এখন তোর এসব কেউ মানে না, সব তখন হয়েই থাকে। আমাদের এদিকে না হয় একটু কম হয়, কিন্তু শহরের দিকে
তোর মা তো বলেছে তোর মাসির বাড়ি নাকি শহরে। তা সেখানে গিয়ে কিছুদিন সেখান থেকে যদি নতুন করে আবার বিয়ে করতে পারিস, না হলে নারদকে তো তোর মায়ের বয়সটা বাড়ছে, যদি কিছু হয়ে যায় তখন। নন্দিনী কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। বিমল তার মাথায় হাত রেখে বলে, আমি তোর ভালো চাই নন্দিনী, তাই জন্যই বলি। দেখ, আমি তোর খুব ভালো বন্ধু, কিন্তু কিন্তু যেভাবে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেভাবে একটা বিয়ে দিয়ে ফেলবেই। তারপরে কিন্তু এইভাবে তোকে আমি আর সময় দিতে পারবো না। তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? নেহাত তুই আর আমি ছোট থেকে বন্ধু, তাই গ্রামের লোকেরা তেমনভাবে ব্যাপারটাকে কখনোই দেখে না। না হলে আমাদের গ্রামের লোকেদেরও তো জানিস সবটা। নন্দিনী বুঝতে পারে যে বিমল কি বলতে চায়। কথাটা বুঝতে পেরেই সে মনে করে বিমলের বিয়ে হলে সে তার থেকে আরও দূরে চলে যাবে। বিমলকে কাছে পাওয়া তো অনেক দূরের কথা, এমনভাবে দেখতেও পাবে না আর কখনো। নন্দিনী বিমলকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে। বিমল কিছু বুঝতে পারে না। বিমল তার মাথার ওপর হাত বোলাতে বোলাতে তাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়। যাওয়ার সময় বলে, দেখ, যদি তুই বলিস তাহলে তোর জন্য আমি কিন্তু ছেলে দেখতে পারি, ভালো ছেলে। বিমলের মশকরাটা নন্দিনীর বুকের মাঝে কোথাও একটা গিয়ে গেঁথে গেল। তার মন চিৎকার করে বলতে চায়, আমি আমি আর আমি আর অন্য কাউকে চাই না বিমল। আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোকে চাই। তোকে পাওয়ার জন্য আমি আমি সব কিছু করতে পারি। কাপালিকের শুনে নন্দিনীর বুকটা কেমন যেন কেঁপে উঠেছিল। সে একবার মুখ তুলে তাকিয়ে দেখল কাপালিকের দিকে। সন্ধ্যের অন্ধকারটা চারপাশে ছড়িয়ে যেতে লাগলো। মোহনপুরের শ্মশানের কাছে কাপালিকের খোঁজ পেয়ে নন্দিনী নিজেই এসেছিল বিকেলের পর। কিন্তু এইবার কাপালিকের কথা শুনে সে বলল, কিন্তু এটা তো অন্যায়। আপনি একজন তান্ত্রিক হয়ে এসব কথা। সাধনায় কোনো অন্যায় নেই রে, কোনো অন্যায় নেই। কাম সাধনা বলতে তোরা কি বুঝিস? হ্যাঁ, কাম সাধনা হলো উচ্চ স্তরের সাধনা। কামনা আমাদের গোটা জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। কামনার মাধ্যমে দেহ তত্ত্বে সাধনাকে উন্মুক্ত করতে হয়। হ্যাঁ, এসব এসব তুই বুঝতে পারবি না। তা তুই আমার কাছে কেন এসেছিস? তুইও তো এসেছিস কামনার তাড়নার জন্যে, তাই না? তাই যদি তাকে জাগাতে হয় তাহলে তাহলে তোকে এই কাজ করতেই হবে। বুঝতে পেরেছিস? আপনাকে আমি টাকা দেব, আপনি টাকা চাইলে আমি টাকা দেব, কিন্তু এসব। টাকা? টাকা আমার চাই না রে। তোকে আমার বেশ পছন্দ হয়েছে। শুধু এক রাতের জন্য তোকে আমার কাম সঙ্গী করব। আর তার বিনিময় তুই যাকে চাস তাকে 3 রাতের জন্য তোর নিজের করে পাবি। হ্যাঁ, একবার ভেবে দেখ। তাছাড়া তুই তো তাকে কামনার জন্যই আহ্বান করছিস। মনে মনে তোর স্বপ্নে ও জাগরণে সে আছে, আমি জানি। ভেবে দেখ, হ্যাঁ ভেবে দেখ। কাপালিক অদ্ভুতভাবে হেসে ওঠে। শ্মশানের এই দিকটা ফাঁকা। গ্রামের রাস্তা গেছে শ্মশানের অপর প্রান্ত থেকে। সেই রাস্তা থেকে খানিকটা হেঁটে ভেতরের দিকে আসতেই বুকের ভেতরটা একটু কেমন যেন করতে লাগলো নন্দিনীর। কিন্তু বিমলের জন্য তাকে এইটুকু করতেই হবে। সঙ্গে করে কিছুটা টাকা ও খানিকটা ফুল এনেছিল নন্দিনী। এই ফলমূল নিয়ে যখন এই শ্মশানের শেষের দিকের ছোট্ট ডোবাটার কাছে একটা গাছতলার কাছে এসে সে দেখতে পায় কাপালিক চোখ বন্ধ করে বসে আছে। কালো একটা কাপড় জড়িয়ে রাখা তার নিম্নাঙ্গে। তার গোটা শরীরে কি সমস্ত যেন পাথরের মালা, জটা, মুখে গোফ আর দাড়ির জঙ্গল। তার চোখ দুটো বোজা, ঠোঁটে বিড়বিড় করে কি যেন একটা বলছে। গোটা শরীরে অজস্র লোম, আর সেই লোমের মাঝখান থেকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে।
কাপালিক যখন তাকে তার সঙ্গে এক রাতের সঙ্গিনী হতে বলল, তখন নন্দিনী চমকে উঠেছিল। হ্যাঁ, এ কাজ আমি করতে পারবো না, এ কাজ আমি করতে পারবো না। আমি শুধু বিমলকে চাই, আমি শুধু বিমলকে চাই, আমি শুধু বিমলের জন্য। তাহলে ফিরে যা তাহলে আর কিচ্ছু হবে না। খুব শিগগিরই সপ্তাহখানেকের মধ্যে বিমলের বিবাহ সম্পন্ন হবে। তারপর তুই আর কখনোই তাকে তোর কাছে পাবি না। ওর মনে তোর প্রতি কোনো ভালোবাসা নেই সে কথা বলবো না, তবে সেটা সে স্নেহ বলেই মনে করে। তোর উপর ওর করুণা, দয়া, মায়া সমস্ত কিছু থাকলেও তোর প্রতি ওর কোনো আকর্ষণ নেই। ওর মনে কোনো কুচিন্তাও নেই, আর তোর মনে সর্বত্রই কুচিন্তা। তোর গোটা শরীরের সর্বত্র জুড়ে রয়েছে শুধু কামনা। নন্দিনীর গোটা শরীরটা শিরশির করে ওঠে। পরনের কাপড়টা সে আরেকটু ভালো করে জড়িয়ে নেয় গলার কাছটা এনে। তারপর উঠে দাঁড়ায়, হেঁটে চলে আসতে যাবে, কিন্তু ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে কারা যেন নন্দিনীর দিকে তাকিয়ে দেখছে বলে মনে হলো। কাপালিক হাসতে থাকে। আবার ফিরে আসতে হবে আমার কাছে, ফিরে আসতে হবে। কথাটা মিলিয়ে নিস। সে রাতে নন্দিনীর অনেকক্ষণ পর্যন্ত ঘুম হয়নি। যখন ঘুম হয় তখন সে একটা স্বপ্ন দেখতে পায়, কিন্তু আজ বিমলকে নিয়ে নয়, সেই কাপালিককে নিয়ে। নন্দিনী দেখতে পায় কাপালিক সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার গোটা শরীর জুড়ে সেই কালো কালো লোম। কাপালিকের শরীরের আশপাশ জুড়ে যেন একটা সাদা ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। নন্দিনীর সামনে থাকা সেই কাপালিকের উঁচু হয়ে থাকা পুরুষাঙ্গটা আস্তে আস্তে এগিয়ে যায় নন্দিনীর দিকে। নন্দিনী নিজেকে দেখতে পায় না, তবুও অনুভব করে তার শরীরের উপর যেন কাপালিকের শরীরটা আস্তে আস্তে উঠে পড়ছে। নন্দিনীর গোটা শরীর নগ্ন, আর নিম্ন অঙ্গের জনিতে ধীরে ধীরে সেই কাপালিকের পুরুষাঙ্গটা প্রবেশ করাতেই যন্ত্রণায় নন্দিনী ফেটে পড়ে। তারপর সেই কাপালিক নিজের ঠোঁট রাখে নন্দিনীর স্তনের ওপর। ধীরে ধীরে নিজের গোটা শরীরটাকে আন্দোলিত করতে করতে সঙ্গমে লিপ্ত হয় নন্দিনীর সঙ্গে। নন্দিনীর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। পুনঃ গন্ধটা তার নাকে ধাক্কা দিলেও সে যেন ধীরে ধীরে এটা ভালো লাগতে শুরু করলো তার। ধীরে ধীরে যেন যন্ত্রণাটা একটা অদ্ভুত আনন্দে পরিণত হলো। বিষয়টা বুঝতে পেরে একসময় নন্দিনী দু হাতে জড়িয়ে নেয় কাপালিকের শরীরটা, আর তারপর যেন নিজের শরীরটাকে সেই কাপালিকের শরীরের সঙ্গে মিশিয়ে ফেলার চেষ্টা করে নন্দিনী। ঠিক তখনই ধীরে ধীরে কাপালিক নিজের পুরুষাঙ্গটা নন্দিনীর সম্পূর্ণ শরীরে প্রবেশ করিয়ে দেয়। নন্দিনীর মুখে যেন একটা শীতকারের সুর ভেসে ওঠে। নন্দিনীর ভালো লাগছিল। সে চোখ বন্ধ করে সঙ্গমের আনন্দ উপভোগ করছিল। এমন সময় হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। প্রথমে নন্দিনী কিছুই বুঝতে পারে না। তারপর হঠাৎ করেই বিছানার ওপর এসে পড়া চাঁদের আলোটার দিকে তাকাতেই নন্দিনী অবাক হয়ে পড়ে। জানলাটা সম্পূর্ণ খোলা, আর সেই জানলা দিয়েই চাঁদের আলো ঘরের ভেতর এসে পড়েছে। কিন্তু চাঁদের আলোটার দিকে তাকাতেই মনে হলো জানলার মাঝখানে কি যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। চাঁদের আলোটা সেই ছায়াটাকে নিয়েই পেছনের উপরে উঠে এসেছে। নন্দিনী মুখ তুলে জানালার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে দেখতে পায় সত্যি সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে। তার দুটো উজ্জ্বল চোখ তাকিয়ে রয়েছে নন্দিনীর দিকে। তার মুখে সাদা একটা ঝকঝকে হাসি। বিষয়টা দেখেই যেন নন্দিনীর গোটা শরীর শিরশির করে উঠল। কে কে ওখানে? কাঁপা কাঁপা গলায় কথাটা বলার সঙ্গে সঙ্গেই ছায়াটা একটা অদ্ভুত কণ্ঠে হেসে ওঠে, আর তারপর জানলা থেকে আস্তে আস্তে সরে যায়। নন্দিনী কতক্ষণ পাথরের মতো বসেছিল তার মনে নেই। গোটা রাত তার ঘুম আসে না। একটা অদ্ভুত আকর্ষণে তার গোটা শরীর যেন ভরে যাচ্ছে। ভয় আর কামনা সব কিছু মিলিয়ে নন্দিনী পাগলের মতো বিছানায় ছটফট করতে থাকে। পরনের কাপড়টাকে খুলে ফেলে সে। পরন থেকে সায়া, ব্লাউজ সম্পূর্ণরূপে সব কিছু খুলে সে এখন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মাটির ওপর পড়ে আছে।
মেঝের ঠান্ডা ভাবটা গায়ে এসে লাগে নন্দিনীর। নন্দিনী আস্তে আস্তে বলে, যেভাবেই হোক বিমলকে আমার চাই, বিমলকে আমার চাই। কথা বলতে বলতে নিজের দু হাতে নিজেরই গোটা শরীর সে বোলাতে থাকে। নিজের স্তন, নিজের ঠোঁট এবং নিজের নিম্নাঙ্গ সব জায়গায় সে হাত বোলাতে থাকে। নন্দিনী এখন কামনায় ছটপট করছে এবং তার বারবার বিমলের কথা মনে পড়ছে। গরুর গাড়িতে বিমল তার মাথায় হাত বলিয়েছিল, সেই কথাটা তার বারবার মনে হতে থাকে। আজ সকালেই নন্দিনীর শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল। নন্দিনীকে সেখানে যাবার কথা বলেছিল, কিন্তু নন্দিনী সম্পূর্ণরূপে না করে দিয়েছে। নন্দিনী একটাই কথা বলেছিল, যদি সে তার দ্বিতীয় স্ত্রীকে ত্যাগ করতে পারে তবেই সে যাবে, না হলে অমন মানুষের সঙ্গে ঘর করার ইচ্ছে তার নেই। নন্দিনীর মা তাকে বোঝায়, দেখ নন্দিনী, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি আর কতদিন? আমার মৃত্যুর পরে তুই কি করবি বলতো? গ্রামের লোকেরা এমনিতেই এখন দু কথা বলে, তখন তো আরো কিছু। তোকে তো বলি, এসব যদি তুই নাও যাস তাহলে আমার সঙ্গে মাসির বাড়িতে চল। শহরে সেখানে গিয়ে তোর জন্য ভালো একটা ছেলে দেখে সেখানে তোর বিয়ে দিয়ে দেব, কেউ কিছু জানতেও পারবে না। আর তোমাকে বলেছি এত কিছু ভাবতে, আর আমায় নিয়ে যখন তোমার এত সমস্যা, তখন আমায় নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। আজকে আমি তোমাদের মুক্তি দেব। কথাটা বলে নন্দিনী ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ঘরের ভেতর থেকে নন্দিনীর কান্নার শব্দ শুনতে পেয়ে নন্দিনীর মা জানলার কাছে এগিয়ে যেতে যেতে নন্দিনীর বিছানার ওপর উঠে দাঁড়িয়ে একটা কাপড় দিয়ে ঘরের টালির সাথে ফাঁস বাঁধতে শুরু করে। আজ সে গলায় ফাঁস লাগাবে। নন্দিনীর মা চিৎকার করতে থাকে। নন্দিনী তাও দরজা খোলে না। বাধ্য হয়ে তার মা বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক এমন সময় সে বাড়ির বাইরে বিমলকে দেখতে পায়। কথাটা শুনে বিমল ছুটতে যায়। সে কি একটা কাজে বেরিয়েছিল, কিন্তু এমন কথা শুনে তো আর কাজ করা যায় না। তাই সে ছুটতে গিয়ে দু একবার ডাকাডাকি করে, কিন্তু কোনো লাভ হয় না। ততক্ষণে দড়িটা প্রায় ফাঁস বানিয়ে গলায় লাগিয়ে ফেলেছে নন্দিনী। দরজার ওপর কয়েকটা লাথি মারতেই মরমর করে দরজাটা ভেঙে পড়ে ঘরে ঢুকে পড়ে বিমল দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছে নন্দিনী। তাড়াতাড়ি দুটো পা ধরে তুলতেই ততক্ষণে বাইরে থেকে আরও কিছু লোকজন আসে। সবাই মিলে যখন নন্দিনীকে নামায় তখন তার চোখ মুখ উল্টো হয়ে গেছে, গোটা শরীর থরথর করে কাঁপছে। আগেই বলেছি নন্দিনীকে এমনভাবে একা একা রেখো না। তোমরা আমার কথা শোনো না, মেয়েটাকে একটা বিয়ে দিয়ে দাও, না হলে বুঝিয়ে সুঝিয়ে ওর বাড়িতে পাঠাও। এমনভাবে একা একা থাকলে। নন্দিনীর মা উত্তর দেয় না। সে তখন বারান্দার কাছে হাপোস নয়নে কেঁদে চলেছে। বারবার তার মনে হতে থাকে ঈশ্বরের কথা। এতটা দুঃখ ঈশ্বর কখনো কাউকে দিতে পারে? কই, সে তো জেনে শুনে কখনো কারুর ক্ষতি করেনি। তাহলে কেন তার মেয়ের কপালটা ঠিক এমনটা হলো? এই ঘটনার পরে আরও কয়েকটা দিন কেটে যায়। প্রত্যেকটা রাতে বিমলকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে নন্দিনী। আর স্বপ্নগুলো ধীরে ধীরে এত বেশি অদ্ভুত আর জঘন্য হয়ে উঠতে থাকে যে নন্দিনী নিজেও ভাবতে পারে না যে বিমলকে নিয়ে সে এমন কল্পনাও করতে পারে। বিয়ের পর নন্দিনীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক কখনোই ভালো ছিল না। একটা বছর সে কাটিয়েছিল শুধুমাত্র শ্বশুর শাশুড়ির মুখ চেয়ে। তারা ভালোই ছিল। কোনো রাতেই নন্দিনীর স্বামী তার কাছে আসেনি। একই ঘরে তারা প্রায় আলাদা আলাদা করেই ঘুমাতো। আসলে যে মেয়েটিকে সে দ্বিতীয়বার বিয়ে করেছিল তার সঙ্গেই তার প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোকের কথায় নন্দিনীকে বিয়ে করতে শুধুমাত্র সে বাধ্য হয়েছিল। ছেলেটা খারাপ না ভালো ছেলে, নন্দিনী সে কথা আজও মুখ ফুটে কিছু বলতে পারে না। তার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারেনি। তার ব্যাপারে আর কি বা বলবে? চলে আসার পর সে একবারের জন্যেও এইখানে এসে তাকে নিয়ে যাবার চেষ্টাও করেনি। বুঝতে পারে সবাই যেন তার স্বামীর খারাপ করেছে, তেমন তার স্বামীর সঙ্গেও নাকি সে খারাপ কিছু করেছে। যেহেতু তার স্বামী ছেলে তাই সে পার পেয়েছে, আর নন্দিনী মেয়ে, তাই হয়তো সে এখনো সেটা করতে পারেনি। তাও হয়তো কিছু হতো না, কিন্তু এর মধ্যে হঠাৎ করেই বিমলের একদিন বিয়ে হয়ে যায়। বিমলের বাড়িতে এরকম বাধ্য হয়েই যেতে হয়েছিল নন্দিনীকে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পর তার মাই লোক পাঠিয়েছিল সেখানে।
সেখান থেকে তার মাসি মেশো সবাই এসে একরকম জোর করেই নন্দিনীকে নিয়ে যায়। 2-3 দিন সেখানে থাকার পর যখন নন্দিনী ফিরে আসে তখন জানতে পারে ঘটনাটা ঘটেছে। তাই সে সন্ধ্যার দিকে যায় বিমলের বাড়িতে বিমলের বউকে দেখতে। হঠাৎ করেই যে সব কিছু হয়ে গেল, তোকে তো বলার মতো সময়ই পেলাম না। তবে জানি তুই খুশি হয়েছিস, তুইও তো এমনটাই চেয়েছিলি। হ্যাঁ, আমি চেয়েছিলাম সত্যি তুই একটা বিয়ে কর। ওই গো, কোথায় গেলে? আরে এসো এসো, এদিকে এসো। তোমায় বলেছিলাম না সেই নন্দিনীর কথা? দেখো, এই যে নন্দিনী এসেছে। বিমলের বউ বিমলের ডাকে তার ঘরে আসে। ঘরে একটা বিছানার উপর বসেছিল নন্দিনী। ঘরে ঢুকে ঘোমটাটা সামান্য সরিয়ে নিয়ে বিমলের বউ বলে, যাক, ভালো হয়েছে। নন্দিনী এসেছে যখন তার সঙ্গে একটু গল্প করা যাবে। না হলে এই বাড়িতে এসে থেকেই তো দেখছি সবাই নিজের মতো ব্যস্ত। মায়ের তো রান্নাঘরের কাজের লোক সামলাতে সামলাতেই দিন কাটতে যায়। বাবা আর উনি কেউ তো ঘরেই থাকে না। তুমি ভাই মাঝে মাঝে এসো, বুঝলে? নন্দিনী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হাসি মুখে বলে, বাহ, ভারী মিষ্টি দেখতে তোমায়। তা বলি, বিমল বিয়ে করবে না করে চট করে কেন বিয়েটা করে ফেললো? এই 2 মিনিট বড়ই লজ্জা পায় সে। বিমল এসে একবার চারপাশটা দেখে নিয়ে বিমলের বউয়ের কাঁধের ওপর হাত রেখে তাকে হালকাভাবে জড়িয়ে নিয়ে বলে, এবার কিন্তু তোকেও কিছু একটা করতে হবে, বুঝলি? মাসির বাড়িতে তো গেছিলি, কি হলো বলতো? আমি তো ভাবলাম এখানে আমি বিয়ে করছি আর ওখানে তুই। নন্দিনী আবার হাসে। তার মুখের ম্লান হাসিটা কারোর নজর কাড়ে না। কেমন ছিল এরকম জোর করে বিয়ে দেওয়ার মতো পরিকল্পনা করেছিলে? খুব বুদ্ধি করেই আমি চলে এসেছি। বলছি কিছুদিন পর তুই যখন বিয়েই করেছিস তাহলে আমিও ভাবছি। বিমল বেশ খুশি হয়। অনেকক্ষণ বসে বসে বিমলের বউ, নন্দিনী আর বিমল গল্প করে। তারপর সন্ধ্যের পরেই সেখান থেকে নন্দিনী বেরিয়ে আসে। ততক্ষণে তার 2টো চোখ পাথরের মতো শক্ত হয়ে গেছে। বিমল আর তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক তার চোখে যেন কাঁটার মতো বিদ্ধে শুরু করেছে। মনে মনে নন্দিনী স্থির করে, আজ রাতেই ওই কাপালিকের কাছে যেতে হবে। যদি তাকে ওখানে পাওয়া যায় তাহলে সেই কাপালিক যা বলবে আমি তাই করব। বিমলকে আমার চাই, অন্তত 3 রাতের জন্য হলেও বিমলকে আমার চাই। আমি সব করে দেবো, কিন্তু মনে রাখবি প্রথম 2 রাত্রে কোনো কিচ্ছু হবে না। কিন্তু 3য় রাত্রে যখন বিমল যেতে চাইবে তখন কিন্তু তাকে তাড়াতাড়ি ছেড়ে দিবি। আর 3য় রাত্রে বিমল ফিরে যাওয়ার পরে কোনো কারণেই কিন্তু তার পিছু নিবি না, তাহলে কিন্তু তোর সর্বনাশ হবে, সর্বনাশ। কাপালিক শ্মশানেই ছিল। নন্দিনীকে দেখে সে হেসে উঠল, যেন সে আগে থেকেই জানতো যে নন্দিনী এখানে আসবেই। পরদিন রাতে শনিবার, সেদিন রাতের বেলা 12টার সময় নন্দিনীকে সেখানে সে আসতে বলে। একটা পুজোর আয়োজন করে রাখবে, আর তারপরেই নন্দিনীর সব কাজ হবে। কিন্তু তার জন্য পুজোয় তৈরি করা একটা চক্রের মধ্যে নন্দিনীকে এবং কাপালিককে সম্পূর্ণ উলঙ্গ হয়ে কামনায় লিপ্ত হতে হবে। নন্দিনী আর এইসব নিয়ে কিছুই ভাবতে পারে না। বিমলের সেই হাসি মুখ আর তার বউয়ের লজ্জা পাওয়া চেহারাটা তার চোখের সামনে ভাসতে থাকে। রাত 12টার সময় সেই ডোবার কাছে একটা পুজোর আয়োজন করা হয়। চক্রের মাঝে নন্দিনী আর সেই কাপালিক সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় প্রবেশ করে। এক অদ্ভুত উন্মাদ কামনায় লিপ্ত হয় তারা। নন্দিনী প্রথমটায় একটু অস্বস্তি অনুভব করলেও শেষের দিকে তারও যেন বেশ ভালো লাগছিল। তাতে প্রবেশ করার আগেই কাপালিক একটা অদ্ভুত তরল নন্দিনীকে খেতে দিয়েছিল। নন্দিনী বুঝতে পারে সেই তরলের প্রভাবে একটা আচ্ছন্ন ভাব ও তার সঙ্গে কামনা যেন খুব বেড়ে উঠেছে। চক্রের মাঝে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পেছন থেকে নন্দিনীকে চাপটে ধরে তার জন্য নিজের পুরুষকে প্রবেশ করিয়ে দেয় এবং এক অদ্ভুত কালের সঙ্গম করতে থাকে। ঠিক সেই সময় কাপালিক বলতে শুরু করে, আজ এই চক্রের মাঝে আমাদের কামনায় জাগ্রত হবে সেই পিশাচ। আমাদের এই উদ্দাম সঙ্গম ও কামনা যত বেশি তীব্র হবে ততই বেশি
পিশাচ আকৃষ্ট হবে। আজ রাতে আজ রাতে তুই আমার কামনার সঙ্গী। নন্দিনী কোনো কথা বলে না। কাপালিক এমনিই তাকে কোনো কথা বলতে বারণ করেছিল। নন্দিনীর মাথার চুল সে দু হাতে শক্ত করে টেনে ধরে এবং এক আদিম সঙ্গমে তারা লিপ্ত হতে থাকে। কখনো সেই মাটির ওপর তাকে শুয়ে দিয়ে তার নিজের ওপর উঠে, কিংবা কখনো সে মাটির ওপর শুয়ে থেকে এবং নন্দিনী তার গায়ের ওপর উঠে, যেন নিজের সর্বশক্তি দিয়ে সেই কাপালিকের সঙ্গে সে সঙ্গমে লিপ্ত হতে থাকে। একে অপরের গোটা শরীরে তারা চুম্বন করতে থাকে। পুরুষাঙ্গর যৌনাঙ্গের রস গোটা শরীরে মাখানো, এমনই সব বিভৎস যৌনাঙ্গচারে লিপ্ত হয় তারা। পাগলের মতো হয়ে ওঠে নন্দিনী। তার মুখ থেকে বেরিয়ে আসে চিৎকারের তীব্র শব্দ। শ্মশানের চারপাশে তার মুখ থেকে বেরিয়ে আসা চিৎকারের শব্দ সবাই স্পষ্ট শুনতে পায়। কাপালিক হাসতে হাসতে নিজের পুরুষকে তার যৌনাঙ্গের ভেতরে আরও খানিকটা প্রবেশ করিয়ে দেয়। যতই সেটা হয়, নন্দিনী পাগল হতে থাকে। একসময় সে নিজেও আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করতে থাকে কাপালিককে। এরকম করতে করতে নন্দিনীর গোটা শরীরে আঁচড় আর কামড়ের দাগ বসে যায়। প্রথমে নন্দিনীর কামরস ক্ষরণ হয়। ওর কাপালিক নন্দিনীর সেই যোনিতে নিজের বীর্য স্থলন করার পরে তার মাঝে বসে এক অদ্ভুত মন্ত্র পড়তে থাকে। আর নন্দিনী তখন চক্রের মাঝে উলঙ্গ অবস্থায় শুয়ে রয়েছে। একটা সময় একটা কালো ছায়া ধীরে ধীরে সেই চক্রের মাঝখানে এসে দাঁড়ায়। বিমলকে নিজের ঘরের দরজার সামনে দেখে প্রথমে অবাক হয়েছিল নন্দিনী। তারপরেই তার মনে পড়ে যায় দুদিন আগের রাতের কথা। কাপালিক বলে, পরশু থেকে পর 3টে রাত ওই বিমল শুধু তোর। ঠিক রাত 12টার সময় তোর কাছে আসবে এবং রাত 3টে পর্যন্ত তোর কাছে থাকবে। তারপরে সে চলে যাবে। ওই সময়ের কথা বিমলের কিচ্ছু মনে থাকবে না। আর পরে কিন্তু ওই সময়ের কথা তুই নিজেও বিমলকে বলতে পারবি না। শুধু শুধু 3টে রাতের জন্য? তার চেয়ে বেশি আর কিছু করা যাবে না? ওই 3টে রাতের জন্য বিমলকে তোর কাছে আনার জন্য যে আমায় কি করতে হয়েছে এটা তোর কোনো ধারণা নেই। এত সহজ নয় রে। ওই পিশাচকে 3 দিনের বেশি বেঁধে রাখা যাবে না। 12টা থেকে 3টে পর্যন্ত সেই পিশাচ বিমলকে তোর কাছে আনবে। আবার 1 মাসের আগে এই কাজ কিন্তু হবে না। তবে তুই চাইলে যতদিন আমি এখানে আছি প্রত্যেক মাসে একবার করে এই কাজ আমি করে দিতে পারি। তবে তবে তার জন্য কিন্তু তোকে তোকে একটু আমার কাছে আসতে হবে। কাপালিকের বলা কথাগুলোর মধ্যে একটা লোভ যেন ছড়িয়ে পড়েছিল। সত্যি বলতে কাপালিকের সঙ্গে লিপ্ত হওয়ার সময় একটা ঘোরের মধ্যে থাকলেও নন্দিনীর খুব একটা খারাপ লাগেনি। এই বিষয়টা নন্দিনীর খানিকটা আশ্চর্য বলেই মনে হচ্ছিল। কেন যে খারাপ লাগেনি সেটা সে কিছুতেই বুঝতে পারছে না। যাই হোক, বিমলকে দেখে সে অনেক খুশি হয়। বিমল কেমন যেন মোহাচ্ছন্নের মতো নন্দিনীর কাছে এসেছিল। আমায় তুমি ডেকেছিলে? এদিক ওদিক তাকিয়ে নিয়ে তার হাত ধরে ঘরের ভেতর ঢুকিয়ে নেয় নন্দিনী। তারপর দরজাটা বন্ধ করে দেয়। 3টে বাজার বেশ খানিকক্ষণ আগেই বিমল নিজের ঘর থেকে বেরিয়ে আসে। এই 3 ঘন্টার মধ্যে বিমলের গোটা শরীরটাকে নিয়ে যেন নন্দিনী খেলা করতে চলেছিল। যেভাবে খুশি সেভাবে সে বিমলের সঙ্গে একাত্ম হয়েছে। এতদিন পর সত্যি সত্যি বিমলকে এইভাবে কাছে পেয়ে নন্দিনীর গোটা শরীর যেন শান্ত হয়ে এসেছিল। এতদিন ধরে শরীরের মধ্যে চলতে থাকা একটা ধিম আগুন ঠান্ডা হয়। বিছানায় শুয়ে শুয়ে সে বলে, ওই মেয়েটা কি ভেবেছে আমার কাছ থেকে বিমলকে কেড়ে নেবে? পারবে না, কিছুতেই পারবে না। কিন্তু কিন্তু বিমল রাতের বেলায় এ বাড়িতে এলো, কেউ কিছু জানতেও পারলো না। ব্যাপারটা কি হলো? পরদিন সকালে নন্দিনী আবার গেল বিমলের বাড়িতে। কথায় কথায় বিমলের বউকে বলল, রাতে ভালো ঘুম হয়েছে তো তোমার? আসলে নতুন জায়গা তো। তুমি ঠিকই বলেছো ভাই, কিন্তু
কিন্তু কাল রাতের দিকে ওই মনে করো না, ওই 12টা এরকম সময় গভীর ঘুম এসে গিয়েছিল। হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 3টের একটু পরে ঘুমটা ভাঙে। বিমল সেখানেই ছিল। সে বলল, একদম ঠিক বলেছ। আমার তো সকালে ওঠার কথা ছিল। কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঘুমটা তেমন আসছিল না। আসলে নতুন বিয়ে করেছি তো বুঝতেই পারছিস, কিন্তু 12টার দিকে হঠাৎ করে যেন খুব ঘুম পেয়ে গেল। অথচ সকালে যখন উঠলাম গোটা শরীরটা কেমন ব্যথা ব্যথা করছে, কিছুতেই যেতে পারলাম না আর। উপায়ন্তরে নন্দিনী বিমলের বাবা মা এমনকি নিজের মায়ের কাছ থেকেও জানতে পারে 12টা থেকে 3টে পর্যন্ত সবাই নাকি গভীর ঘুমে ঘুমিয়েছিল। আর এই কথাটা জানতে পেরেই নন্দিনীর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। তার মানে কেউ কিছু জানতে পারবে না, এমনকি বিমলও পর্যন্ত জানতে পারবে না। নিজের মনের কথা বলতে বলতে বিমলের বাড়ি থেকে নিজের বাড়ির ফেরার পথে নন্দিনী হাসতে লাগলো। এখন তার হাতের মুঠোয় বিমল, কিন্তু শুধুমাত্র ওই 2 রাতের জন্য। এরপর আর একটা রাত কেটে যায়। তৃতীয় রাতের দিন নন্দিনী যেন বিমলকে আরো বেশি পাগলের মতো আদর করতে থাকে। বিমল ভাবলে সেন মুখে নন্দিনীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়। বিমলের গায়ের ওপর উঠে অঙ্গটাকে প্রবেশ করিয়ে তার বুকের ওপর 2 হাত শক্ত করে চেপে ধরে সঙ্গম করতে করতে কামনায় ভাসতে ভাসতে নন্দিনী বলে উঠল, কেন কেন তুই বিয়ে করলি বল তো বিমল, কেন করলি? আমি যে তোকেই পেতে চেয়েছিলাম, আমি তো তোকেই ভালোবেসেছিলাম, তাহলে কেন? আমি তোমায় ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করব। এইবার নন্দিনী বিমলের বুকের ওপর শুয়ে পড়ে। সে জানে এই কথাগুলো বিমল বলছে না, কথাগুলো বলছে তারই মধ্যে থাকা কোনো একটা অদ্ভুত শক্তি, যে কথাগুলো একেবারেই বাস্তব নয়। বিমলকে সে যেভাবে চেয়েছিল সেভাবে পায়নি, বরং এইভাবে তাকে পেয়ে যেন একটা কাঠের পুতুলের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে বলে নন্দিনীর মনে হতে থাকে। তাও নিজের সর্বশক্তি দিয়ে সে বিমলের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে থাকে। নন্দিনীর পেটের কাছে প্রবল যন্ত্রণা শুরু হয়েছে, তাও নন্দিনী কিছুতেই থামতে চায় না, কারণ ঘড়ির কাঁটা তখন প্রায় 3টে ছুঁয়েছে। এইবার বিমল বলে উঠল, আমি এখন যাব, আমাকে যেতে দাও আমাকে। নন্দিনী তাকে শক্ত করে চেপে ধরে বলল, আমি তোকে যেতে দেব না, আমি তোকে যেতে দেব না। আমি জানি এখন তুই চলে গেলে আর আসবি না। আমি যেতে দেব না। কথাটা বলে বিমল প্রায় 1 হাতে ধাক্কা মেরে নন্দিনীকে ফেলে দেয়। নন্দিনী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। বিমল উঠে দাঁড়ায়। ততক্ষণে ঘড়িতে প্রায় 3টে বেজে গেছে। বিমল কোনো রকমে নিজের প্যান্ট আর গেঞ্জিটা জড়িয়ে নিলেও জামাটা পরার সময় পায় না। ঘড়িতে 3টে বাজতেই সে হুড়মুড় করে দরজার দিকে এগিয়ে যায়। এদিকে মাটির ওপর পড়ে নন্দিনী একটু আঘাত পেয়েছিল। এইবার একটা প্রবল যন্ত্রণা নন্দিনী নিজের বুকের ভেতর অনুভব করে। বিমল আর তার কাছে আসবে না। বিমলের পরনের জামাটা বিছানা থেকে তুলে নিয়ে নন্দিনী ছুটতে যায় দরজার দিকে। দরজা খুলে বাইরে বেরিয়ে যখন সে বারান্দার কাছে আসে, তখন বাইরের আধো আধো চাঁদের আলোয় সে বাইরের দিকে তাকিয়ে থমকে যায়। ওটা কি দেখতে পাচ্ছে নন্দিনী? বিমল কোথায়? এ তো বিমল নয়। তার ঘরের বাইরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে একটা 4 পেয়ে শিয়ালের মতো একটা বিরাট প্রাণী। সে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কিন্তু সেই প্রাণীর ঘাড়ের ওপরের মাথাটা ঠিক বিমলের মতো, সেটাও আস্তে আস্তে বদলে যাচ্ছে। তখনই প্রাণীটার মুখ থেকে একটা অদ্ভুত চিৎকার বেরিয়ে আসে। এই ভয়ানক দৃশ্য দেখে নন্দিনী সঙ্গে সঙ্গে তার বুকের উপর 2 হাত রেখে চিৎকার করে ওঠে, না! এবং ঠিক তখনই সে 4 পেয়ে প্রাণীটা পেছনের দিকে ঘুরতেই নন্দিনীর মনে হয় এই প্রাণীটাকে সে সেদিন ওর জানলার কাছে দেখতে পেয়েছিল। প্রাণীটা তার দিকে পেছন ঘুরে মুখটা তুলতে সেই উজ্জ্বল সাদা ফ্যাকাশে চোখের প্রাণীটা 2 পায়ে এগিয়ে আসে নন্দিনীর দিকে। ঠিক তখনই নন্দিনীর মনে পড়ে যায় কাপালিকের বলা সেই কথাটা, সাবধান,
বিমল ঘর থেকে 3টের সময় বেরিয়ে যাবে। তাকে আটকাবার চেষ্টা করবি না কখনোই, তার পিছু নিবি না। আর সব থেকে বড় কথা, 3য় রাত্রে সে যখন চলে যাবে তখন কিন্তু তার মধ্যে আর আগের সেই ক্ষমতা থাকবে না। তখন কিন্তু কিছুতেই তার পিছু নিয়ে তাকে দেখতে যাবি না। খুব সাবধান। সব কিছু বুঝতে পারে নন্দিনী। বিমল নয়, তার ঘরে 3 রাত্রে প্রতিবার এসেছে এক অশুভ শক্তি বিমলের রূপ নিয়ে। সেই কাপালিক তাহলে যেটা বলেছিল, গোটা রাত তার কোন ক্লান্ত বলে কেটেছিল। নন্দিনীর মাথার মধ্যে সব কিছু ঘুরতে থাকে। এমন সময় সে দেখতে পায় বাড়ির উঠোন পেরিয়ে খালি গায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বিমল। ততক্ষণে তার গলা থেকে একটাও শব্দ বের হয় না। এই নৃশংস প্রাণীটা ছুটে এসে নন্দিনীর গলাটা 2 হাতে চেপে ধরে। একটা হাত নিয়ে ওর ধরের ওপর থেকে মাথাটা ছিঁড়ে নেয়। কেউ চিৎকার শুনতে পায় না, কারণ নন্দিনীর বাড়িতে তার মা তখন গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। আর আমাদের গ্রামে তো এমন কিছু এখনো ছিল না, কিন্তু কিন্তু এই এমনভাবে নন্দিনীকে কিসে মারতে যাবে? কি করে বলবো, মেয়েটা বড় ভালো ছিল। এমন ভাবে এ তো মনে হয় বাঘের কাজ, কিন্তু বাঘ কোনোদিন মানুষ মারলে তারে খেয়ে ফেলে, অথচ তেমন তো কোনো চিহ্ন নাই। মেয়েটা বড় ভালো ছিল, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। তুমি জানো, আমার আমার আর নন্দিনীর মা ঠিক করেছিল আমাদের মধ্যে বিয়ে হবে। তবে নন্দিনীকে আমি কখনোই তেমন চোখে দেখিনি। তোমার এই লম্বা লম্বা দাগগুলো কিসের বলো তো? জানি না, আমি 2 দিন ধরে দেখছি। কি জানি কি হয়েছে, বুঝতে পারছি না। বিমলের বউ সামান্য হয়েছে বলে। কি জানি, আমাকে লুকিয়ে আবার কোথায় কার কাছে গিয়েছো? তোমার তো বিশ্বাস নেই। দেখায় এবং তারপর বলে ওঠে, না গো, বিশ্বাস করো, এই 3টে দিন কেমন যেন কেটেছে, আমি ঠিক বুঝতেই পারছি না। আমি যখন ঘুম থেকে উঠি আমার পায়ের তলায় মাটি থাকে না, ওটা শরীর কেমন ক্লান্ত। আর এই দাগগুলো রাতেই কখনো একটা হয়েছে। বড় আশ্চর্যের ব্যাপার, নন্দিনী এমনভাবে মারা গেল না। আর তোমার, আমার, এমনকি মা বাবারও 3 দিন ধরে এমন অদ্ভুতভাবে রাতের দিকে ঘুম হচ্ছে গভীরভাবে। কোনো কিছুই বুঝতে পারলাম না, বুঝলে? বিমলের বউ এগিয়ে গিয়ে তার মাথার ওপর হাত রেখে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন চলো, নন্দিনীর মা নিশ্চয়ই খুব ভেঙে পড়ছে, আমাদের তার পাশে থাকা দরকার। যতই হোক তোমার ভালো বন্ধু ছিল তো, চলো চলো। বিমল ও তার বউ কোথাও থাকে নন্দিনীর বাড়ির দিকে। তখন সেখানে অনেক লোক জমেছে, আর সেই লোকেদের মাঝে ভিড়ের মধ্যে সেই কাপালিককে দেখা যায় এক মুহূর্তের জন্য। তারপর হাঁটতে হাঁটতে রওনা দেয় গ্রামের শ্মশান ঘাটের দিকে। আজ আপনারা শুনছিলেন সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের একটি গল্প, দোস্ত ভিতরে ফেলিস না। আজ গল্পপাঠে ছিল তুনির, অন্যান্য চরিত্রে প্রত্যুষা, অনিকেত, রাজ, শ্রেয়সী এবং পার্থপ্রতিম দাস। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তবেই যাবেন প্লিজ। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।